আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ, সবাই কেমন আছেন? ভূতের রাজ্য .com থেকে পলাশ্য বলছিলাম। আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে বরাবরের মতো দারুণ একটা গল্প নিয়ে এসেছি। আপনি শিহরিত হবেন নিশ্চয়ই এবং ভয় তো অবশ্যই পাবেন। রাত 2:30টার জিনের ডাক। কখনো কি এমন হয়েছে রাতের বেলা হঠাৎ আপনার ঘুম ভেঙে গেল? চারপাশে কেউ নেই, ঘর অন্ধকার, কিন্তু বাইরে থেকে ভেসে আসছে টুপ 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 পানির শব্দ। আপনি জানেন আপনার বাড়ির সেই কলটা নষ্ট, সেটা দিয়ে পানি আসার কোনো সম্ভাবনাই নেই, তারপরও কিন্তু শব্দটা আসছে। আপনি জানালার কাছে গিয়ে বাইরে তাকালেন, কলটা বন্ধ, কিন্তু তার নিচে পানি জমে আছে। আর ঠিক তখনই আপনার পেছন থেকে কেউ খুব আস্তে বলে উঠল, তুমি এতদিন পরে আমাকে দেখতে এলে? ঘটনাটা শুরু হয়েছিল বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের পুরনো একটি বাড়িতে। বাড়িটার নাম ছিল মজিদ মিয়া বাড়ি। বহু বছর পরিত্যক্ত থাকার পর বাড়িটা কিনে সেখানে উঠল রাশেদ, তার স্ত্রী নাসরিন এবং ছেলে রায়ান ও মেয়ে মেহেরিন। বাড়িটা বড়, সামনে বিশাল উঠান, পেছনে পুকুর, পুকুরের পাশে বাঁশঝাড়, আর বাঁশঝাড়ের ঠিক পাশে একটা পুরনো পানির কল। কলটা দেখে মনে হতো বহু বছর কেউ ব্যবহার করেনি। লোহার গায়ে মরিচা, হাতলটা শক্ত হয়ে আটকে আছে। কিন্তু বাড়ির পাশের বৃদ্ধ করিম চাচা প্রথম দিনই রাশেদকে বলেছিলেন, ভাই, বাড়িটা নেন, সমস্যা নাই, কিন্তু পেছনের কলটা খুলবেন না। রাশেদ হেসে বলেছিল, কল আবার খুলতে হয় নাকি? করিম চাচা হাসেননি, তিনি শুধু বলেছিলেন, রাতে ওটার কাছেও যাবেন না। প্রথম রাত, নতুন বাড়িতে প্রথম রাত, সবাই ঘুমিয়ে গেছে। ঘড়িতে রাত 2:17। হঠাৎ মেহরিনের ঘুম ভেঙে গেল। কেন জানি তার মনে হলো কেউ তার নাম ধরে রাখছে, মেহরিন। সে চোখ খুলল, ঘর অন্ধকার, আবার মেহরিন। সে বিছানায় উঠে বসলো। জানালার বাইরে চাঁদের আলো, কেউ নেই। তারপর টুক টুক টুক। মেহেরিন জানালার দিকে তাকালো, পেছনের কল থেকে পানি পড়ছে। সে অবাক হয়ে বাবাকে ডাকতে যাচ্ছিল, ঠিক তখনই পানির শব্দ থেমে গেল, আর কলের পাশে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে বলে মনে হলো। মেহেরিন চোখ মুছে আবার তাকালো, কিছু নেই। পরদিন সকালে রাশেদ কলটা দেখতে গেল। কল শুকনো, মাটিও শুকনো। সে করিম চাচাকে বলল, কাল রাতে কল থেকে পানি পড়েছে। করিম চাচার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কটার সময়? 2:30টার দিকে। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তাহলে ওরা জেগে উঠেছে। রাশেদ হাসলো, কারা? করিম চাচা উত্তর দিলেন না। সন্ধ্যায় করিম চাচা এসে একটা পুরনো গল্প বললেন। প্রায় 40 বছর আগে ওই বাড়িতে থাকতো হাশেম আলী। লোকটা ছিল অদ্ভুত স্বভাবের। রাতে একা পুকুরের ধারে বসে থাকতো। লোকজন বলতো সে কালো জাদু নিয়ে কিছু করত। এক রাতে গ্রামের কয়েকজন মানুষ দেখেছিল হাশেম আলী পানির কলের নিচে মাটি খুঁড়ছে, তারপর সেখানে একটা কালো পাথরের বাক্স পুঁতে দেয়। পরদিন থেকেই লোকটা নিখোঁজ। নিখোঁজ তো একেবারেই নিখোঁজ, তাকে আর খুঁজে পাওয়া গেল না। কিন্তু তারপর থেকে প্রতি বছর একই সময়ে রাত 2:30টায় কল থেকে পানি পড়তো। করিম চাচা বললেন, তখন আমরা কলটা বন্ধ করে দিয়েছিলাম। রাশি জিজ্ঞেস করলো, তাহলে এখন আবার পানি আসছে কেন? বৃদ্ধ ধীরে ধীরে বললেন, কারণ কেউ আবার ওটাকে জাগিয়েছে। দ্বিতীয় রাত, সেই রাতে মেহেরিন ঘুমাতে পারছিল না। তখন রাত 2:29। সে মোবাইলের সময় দেখলো, এখন 2:30। ঠিক তখন খটাং, পেছনের কলের হাতল ঘুরে গেল। তারপর পানি ঝরঝর 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 করে পানি পড়ছে। মেহেরিন বিছানা থেকে উঠে জানালার কাছে গেল। কলের নিচে দাঁড়িয়ে আছে একজন, লম্বা,
পুরো শরীর কাপড়ে ঢাকা, মুখ দেখা যাচ্ছে না। মেহরিন পিছিয়ে এলো, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার তাকালো, কেউ নেই। মেহরিন ভাবলো এটা হয়তো তার মনের ভুল, সে হয়তো ভুল করেই কিছু একটা দেখেছে। শুধু পানির মধ্যে অদ্ভুত একটা ছায়া, ছায়াটা মানুষের মতো নয়। রাত 3টার দিকে রায়ানের ঘুম ভাঙলো, দরজায় শব্দ, ঠক ঠক ঠক। রায়ান বলল, কে? বাইরে থেকে তার মায়ের কণ্ঠ, দরজা খোল বাবা। রায়ান দরজা খুলতে যাচ্ছিল, ঠিক তখন পাশের ঘর থেকে তার মা চিৎকার করে বললেন, রায়ান দরজা খুলবি না? রায়ান জমে গেল। দরজার ওপাশে আবার মায়ের কণ্ঠ, দরজা খোল। কিন্তু এবার কণ্ঠটা একটু অন্যরকম, যেন একই মানুষের গলা, কিন্তু তার ভেতরে আরো একটা কণ্ঠ মিশে আছে। রায়ান পিছিয়ে গেল, বুঝতে পারছে না কি করবে। দুটোই তার কাছে মনে হয়েছে মায়ের কণ্ঠ, কিন্তু পরবর্তীতে মনে হয়েছে সামথিং ইজ রং। দরজার নিচ দিয়ে ধীরে ধীরে পানি ঢুকতে শুরু করলো। পরদিন রাশেদ সিদ্ধান্ত নিল বাড়ির পিছনের জায়গাটা পরিষ্কার করবে। মাটি খোঁড়ার সময় কোদাল শক্ত কোনো জিনিসে আটকালো। মাটি সরাতেই বের হলো একটা লোহার বাক্স। বাক্সের ভেতরে একটা কালো কাপড়ে মোড়ানো পুরনো খাতা, প্রথম পাতায় লেখা, যে এটা পড়বে সে দরজাটা আবার খুলবে। রাশেদ খাতা বন্ধ করে দিল, কিন্তু মেহরিন সেটা লুকিয়ে নিজের ঘরে নিয়ে গেল। সেই রাতে সে খাতা খুলল, প্রথম কয়েকটা পৃষ্ঠা ফাঁকা। তারপর তারপর হঠাৎ একটা পাতায় লেখা, আজ রাতেও পানি পড়বে। মেরিন ঘড়ির দিকে তাকালো, 2:28। সে পরের লাইন পড়ল, আজ একজন জানালার কাছে যাবে। মেহরিনের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সে তখনই জানালার সামনে দাঁড়িয়েছিল। জানালার কাছে মেহরিন নিজের প্রতিচ্ছবি দেখতে পেল, কিন্তু তার প্রতিচ্ছবি নড়ছে না। মেহরিন হাত তুলল, প্রতিচ্ছবি তো হাত তুলছে না, বরং প্রতিচ্ছবিটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে জানালার বাইরে তাকালো। মেহরিন ভয় পেয়ে পিছিয়ে গেল। প্রতিচ্ছবি তখনও জানালার দিকে তাকিয়ে। তারপর খুব আস্তে ঠোঁট নাড়ল, শব্দ শোনা গেল না, কিন্তু মেহরিন বুঝতে পারল প্রতিচ্ছবিটা বলছে ও এসেছে। ঠিক তখনই পেছনের কল থেকে ঝরঝর 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 করে পানি পড়ার শব্দ শুরু হলো। পুকুরের ধারে রাশেদ আর করিম চাচা পরদিন গেলেন। কলের নিচের মাটি ভেজা, কিন্তু আশেপাশের মাটি শুকনো। করিম চাচা মাটি দেখে বললেন, এটা মাটি না, এটা পানি না। রাশেদ অবাক, তাহলে? আমি জানি না। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে একটা শিশুর হাসির শব্দ এলো। দুজনেই থমকে গেলেন। করিম চাচা বললেন, চলুন। রাশেদ বলল, কেউ হয়তো আছে। করিম চাচা তার হাত ধরে বললেন, মানুষ হলে ডাকলে উত্তর দিত। তৃতীয় রাত। সেই রাতে পুরো বাড়িতে অদ্ভুত শব্দ হতে লাগলো। কখনো রান্নাঘর থেকে বাসন নড়ার শব্দ, কখনো ছাদের উপর হাঁটার শব্দ, কখনো দরজার বাইরে ফিস ফিস, কিন্তু কাউকে দেখা যায় না। রাত 2:30, আবার কল। এবার পানি পড়ার সঙ্গে সঙ্গে পুকুরের পানি ঢেউ খেলতে শুরু করব। ভাবা যায় কি পরিমাণ ভয় তারা পেয়েছে। বাতাস নেই, শুধু বাঁশগুলো তুলছে। মেহরিন জানালার কাছে দাঁড়িয়ে দেখলো পুকুরের মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে পানির উপর। মেহরিন চিৎকার করতে যাচ্ছিল, ঠিক তখন তার কানে কেউ ফিস ফিস করে বলল, চুপ। সে ঘুরে দাঁড়ালো, আশেপাশে কেউ নেই। কালো খাতার শেষ দিকে একটা নাম পাওয়া গেল, যার কান, তার নিচে লেখা, নাম উচ্চারণ করলে সে শুনবে। মেরির নামটা পড়ে ফেলেছিল। সেই মুহূর্তে ঘরের বাতি নিভে গেল, জানালা নিজে থেকে খুলে গেল। বাইরে কল থেকে পানি পড়ছে, আর অন্ধকারের ভেতর থেকে একটা কণ্ঠ, কে আমাকে ডাকলো? মেহরিনের গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। এরপর থেকে বাড়িতে অদ্ভুত ঘটনা বাড়তে লাগলো। রায়ান মাঝরাতে ঘুম থেকে উঠে দেখত তার বিছানার পাশে কেউ দাঁড়িয়ে। নাসরিন রান্নাঘরে গেলে পেছন থেকে কেউ হাঁটার শব্দ করত। রাশেদ দরজা খুললে উঠান ফাঁকা, কিন্তু মাটিতে ভেজা পায়ের ছাপ। পায়ের ছাপগুলো বাড়ির বাইরে থেকে ভেতরে আসেনি, বরং ঘরের ভেতর থেকে কলের দিকে গেছে।
এরপরে মেহরিন একদিন নিখোঁজ। এক রাতে মেহরিনকে পাওয়া গেল না। সব দরজা বন্ধ, জানালা বন্ধ, কিন্তু মেহরিন নেই। রাশেদ পাগলের মতো পুরো বাড়ি খুঁজতে লাগলো। শেষে পেছনের কলের কাছে গিয়ে দেখলো মেহরিন সেখানে দাঁড়িয়ে, চোখ বন্ধ, স্থির। রাশেদ ডাকলো, মেহরিন। সে চোখ খুলল, কিন্তু তার মুখের অভিব্যক্তি স্বাভাবিক ছিল না, ছিল অতিরিক্ত শান্ত একটা ভাব। সে বলল, আব্বু। ও বলেছে এই বাড়ি ওর। রাশেদ জিজ্ঞেস করলো, কে? মেহরিন ধীরে ধীরে পেছনের বাঁশঝাড়ের দিকে তাকালো, তারপর বলল, যে আমাদের আগে থেকেই অপেক্ষা করছিল। মাটির নিচে দরজার পরে রাশেদ এবার কলটা পুরোপুরি তুলে ফেলার সিদ্ধান্ত নিল। মাটি খোঁড়া শুরু হলো, 1 ফুট, 2 ফুট, 3 ফুট। তারপর কোদাল একটা পাথরে আঘাত করলো। পাথরের নিচে ছিল একটা লোহার দরজা, দরজার উপর খোদাই করা, পানি দিয়ে খুলবে। করিম চাচা দরজাটা দেখে পিছিয়ে গেলেন। তিনি বললেন, এটা খোলা যাবে না। রাশেদ বলল, কেন? করিম চাচা বললেন, কারণ এই দরজা ঘরের দিকে খুলে না। তাহলে? বৃদ্ধ ফিস ফিস করে বলেন, এটা অন্যদিকে খোলে। রাত 2:30। তারা দরজা না খুলেই জায়গাটা মাটি দিয়ে ঢেকে দিল। কিন্তু সে রাতেই 2:30 পেছনের কল নিজে থেকেই খুলে গেল। পানি পড়তে লাগলো। পানি মাটির উপর দিয়ে গড়িয়ে গিয়ে ঠিক সেই লোহার দরজার জায়গায় থামলো। তারপর মাটি কাঁপলো। দরজার নিচ থেকে যেন কেউ ধীরে ধীরে উপরে উঠতে চাইছে। কেউ বলল, এতদিন আমাকে আটকে রেখেছিলে কেন? শেষ চেষ্টা। করিম চাচা বললেন, এবার ছাড়তে হবে। রাশেদ পরিবার নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিল, কিন্তু গাড়ির কাছে গিয়ে দেখলো 4টা চাকা পানিতে ভেজা, যেন গাড়িটা পুকুরের ভেতর থেকে এসেছে। আর গাড়ির কাছে আঙুল দিয়ে লেখা, যেখানে যাবে আমি সেখানেই যাব। সবাই স্তব্ধ হয়ে গেল একেবারেই। তখন মেহরিন বলল, আমরা পালালে হবে না। কেন? সবাই জানতে চাইল। কারণ ও আমাদের ভয় চায়। শেষ রাত, সেই রাতে সবাই এক ঘরে বসে থাকলো, কেউ ঘুমালো না। তখন রাত 2:29। সবাই অপেক্ষা করছে। 2:30 কিছুই হলো না। 2:31 নীরবতা। রাশেদ স্বস্তির নিঃশ্বাস ফেললো। হঠাৎ তার পেছন থেকে মেহরিনের কণ্ঠ, আব্বু। রাশেদ ঘুরে তাকালো, মেহরিন তার সামনেই বসে আছে। তাহলে পেছনে কে? কেউ আবার ডাকলো, আব্বু। এবার সবাই শুনতে পেল। ঘরের কোণে অন্ধকার, সেখানে একটা ছায়া দাঁড়িয়ে। রাশেদ তাকিয়ে থাকতেই ছায়াটা ধীরে ধীরে বলল, কলটা তো শুধু দরজা ছিল। তারপর সে পেছনের দেয়ালের দিকে ইশারা করলো। দেয়ালে হঠাৎ পানির দাগ ফুটে উঠল। দাগটা ধীরে ধীরে একটা মানুষের মুখের মতো হয়ে গেল। আর সেই মুখ বলল, আসল দরজা তোমাদের ঘরের ভেতরেই ছিল। ফজরের আজানের শব্দ ভেসে আসতেই সবকিছু থেমে গেল। কল বন্ধ, বাঁশঝাড় স্থির, পুকুর শান্ত, দেয়ালের পানির দাগও নেই। পরদিন সকালে করিম চাচা বাড়ির পেছনে গিয়ে দেখলেন, কল নেই, লোহার পাইপ নেই, মাটির নিজের দরজাও নেই। শুধু একটা কালো পাথর পড়ে আছে। পাথরের ওপর লেখা, প্রথম দরজা বন্ধ হয়েছে। করিম চাচা পাথরটা হাতে নিতেই নিচে আরেকটা লাইন দেখতে পেলেন, দ্বিতীয় দরজা এখনো খোলা। শেষ টুইস্ট, রাশেদ পরিবার নিয়ে সেই বাড়ি ছেড়ে চলে গেল। অনেক বছর কেউ সেখানে থাকেনি। একদিন বাড়িটা ভেঙে নতুন বাড়ি বানানোর কাজ শুরু হলো। শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে একটা পুরনো লোহার পাইপ পেল। পাইপের ভেতর শুকনো মাটি। একজন শ্রমিক পাইপটা তুলে ফেলে দিতে চাচ্ছিল। ঠিক তখন পাইপের ভেতর থেকে টুপ 1 ফোঁটা পানি পড়ল। শ্রমিক থেমে গেল। আরেক ফোঁটা টুপ, তারপর খুব আস্তে একটা কণ্ঠ, রাত 2:30 কখন হবে? শ্রমিক ভয় পেয়ে পিছিয়ে গেল, কারণ তার হাতে থাকা পাইপের ভেতর থেকে এবার একটা শিশুর হাসি ভেসে আসছে। অনেক দূরে তখন রাশেদের নতুন বাড়ি। রাত, সবাই ঘুমিয়ে। ঘড়িতে 2:30। রাশেদের ঘুম ভেঙে গেল। সে বিছানায় উঠে বসলো। কিছু একটা শুনতে পাচ্ছে, টুপ টুপ টুপ। সে ধীরে ধীরে জানালার কাছে গেল। বাইরে নতুন বাড়ির উঠান, সেখানে কোনো পানির কল নেই, কিন্তু উঠোনের মাঝখানে পানি জমেছে। আর সেই পানির মাঝখানে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া। রাশেদ জানালা থেকে পিছিয়ে এলো। ঠিক তখন তার পেছনে মেহরিনের কণ্ঠ, আব্বু। রাশেদ ঘুরে তাকালো। মেহরিন দরজার কাছে দাঁড়িয়ে। সে খুব আস্তে বলল,
আপনি তো বলেছিলেন আমরা ওকে পেছনে ফেলে এসেছি। রাশেদ কিছু বলতে পারল না। মেহরিন জানালার দিকে তাকিয়ে বলল, কিন্তু ও তো আমাদের সঙ্গে এসেছে। ঘরের বাতি নিভে গেল। তারপর অন্ধকারে শুধু একটা শব্দ, টুপ টুপ টুপ, এবং শেষবারের মতো একটা কণ্ঠ ফিসফিস করে বলল, এবার তোমাদের বাড়ির কলটা কোথায়? ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী। যদি আমাদের গল্পটা ভালো লেগে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পলাশ জয়ের সাথে থাকবেন। প্রতিদিন সুন্দর সুন্দর ভৌতিক গল্প শুনে যেন আপনার শিহরিত হতে পারেন। আমরাও চাই যে আমরা সবাই মিলে একসাথে ভয় পাই। আপনাদের কাছে অনুরোধ, আমাদের গল্পগুলো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে আবারও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।